আপনারা জানেন ক্যারিয়ার টকের বিভিন্ন এপিসোডে আমরা তরুণদের ক্যারিয়ার সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকি। এরই ধারাবাহিকতা আমরা আজকের পর্বে আমন্ত্রণ জানিয়েছি নান আদার দেন এমডি নাজমুল হাসান তপু ভাইয়াকে। তিনি স্কলারশিপ স্কুল বিডিএর ফাউন্ডার এবং বর্তমানে পিএইচডি করছেন ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়া থেকে। বাকি সব শুনবে গ্যাস্টের কাছ থেকে। চলুন আর দেরি না করে আমরা চলে যাই আমাদের আজকের অনারেবল গ্যাস্টের কাছে। আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। রাফি, তুমি কেমন আছো? এই তো ভাই, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন ভাইয়া? আমিও ভালো আছি। ধন্যবাদ ওয়াইএসএসসি কে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এই অনুষ্ঠানের জন্য। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ফর ইয়োর প্রেজেন্স ইন টুডেজ শো। শুরুতেই যদি ভাইয়া আপনি আপনার পড়াশোনা এবং ক্যারিয়ার জার্নি সম্পর্কে যদি ব্রিফলি আমাদেরকে কিছু বলতেন। আচ্ছা, ধন্যবাদ রাফি। আমার নাম স্ক্রিনে দেখা যাচ্ছে নাজমুল হাসান তপু। আমি মূলত ঢাকাতেই বড় হয়েছি, ওখানেই আমার জন্ম। ওখানে মতিঝিল মডেল হাই স্কুল থেকে আমি এসএসসি দেই। আমি আসলে স্কুলে ফার্স্ট বয় ছিলাম ক্লাস 7 থেকে ক্লাস 10 পর্যন্ত। তারপর আদমজি ক্যান্টনমেন্ট থেকে আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করি। তারপর চলে যাই হচ্ছে বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় স্কলারশিপ নিয়ে পাকিস্তানে ইঞ্জিনিয়ারিং একটা পাবলিক ইউনিভার্সিটি থেকে আমি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করি। এটা ফুল স্কলারশিপ ছিল। তারপর আমি বাংলাদেশে ফেরত আসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ তে এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামে অ্যাডমিশন নেই। ওখানে পড়া অবস্থায় আমি সাউথ কোরিয়াতে আবার মাস্টার্সে ফুল স্কলারশিপ পেয়ে যাই। তারপর চলে যাই সাউথ কোরিয়াতে, ওখানে মাস্টার্স কমপ্লিট করার পর বর্তমানে কানাডাতে ফুল স্কলারশিপ নিয়ে ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়াতে ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছি পিএইচডি তে। আর আমি মূলত আসলে এছাড়া একটা অর্গানাইজেশন চালাই, এটা তো আমার একাডেমিক সাইট ছিল। সেই অর্গানাইজেশন নাম হচ্ছে স্কলারশিপ স্কুল বিডি। আপনারা অনেকেই জেনে থাকবেন। আমরা সাধারণত বাংলাদেশে যে স্টুডেন্টরা আছে যারা অনেকে স্কলারশিপ সম্পর্কে জানে না, আর এই তথ্যগুলো তাদের হাতে পৌঁছে দেওয়া এবং তাদের লিডারশিপ ম্যানেজমেন্ট স্কিলগুলো ডেভেলপ করা, প্লাস কিছু রিসার্চ রিলেটেড গাইডলাইন সরবরাহ করা, সবকিছু মিলেই আমাদের এই প্ল্যাটফর্ম স্কলারশিপ স্কুল বিডি, সেটা আমি পরিচালনা করছি বর্তমানে। তো এই ছিল আর কি আমার সংক্ষেপে পরিচয়। অ্যামেজিং ভাই, অ্যামেজিং। কারণ হচ্ছে এইখানে আপনার যেই গল্পটা আমরা শুনলাম ব্রিফলি, সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিটা জায়গায় আপনি ফুললি ফান্ডেড স্কলারশিপ নিয়ে আপনি বাইরে পড়েছেন। আপনি পাকিস্তানে পড়েছেন, সাউথ কোরিয়াতে মাস্টার্স করেছেন, এখন পিএইচডি করছেন। এর মাঝখানে ভাইয়া আপনার সম্পর্কে আমি একটা তথ্য যেটা জানি সেটা অবশ্যই আমাদের অডিয়েন্সকে জানানোটা আমি প্রয়োজন মনে করছি এই মুহূর্তে। ভাইয়া অক্সফোর্ডেও চান্স পেয়েছেন এবং ভাইয়া সেখানে পিএইচডি না করে এখন বর্তমানে পিএইচডি করছেন ব্রিটিশ কলাম্বিয়া ইউনিভার্সিটি। সেই গল্প আমরা শুনবো কেন তিনি অক্সফোর্ডে পিএইচডি না করে উনি ব্রিটিশ কলাম্বিয়াতে পিএইচডি করছেন, সেই গল্প আমরা অবশ্যই শুনবো। তার আগে আমরা জানতে চাই ভাইয়া, স্কলারশিপ স্কুল বিডি সম্পর্কে আপনি বলছিলেন। স্কলারশিপ স্কুল বিডি প্রতিষ্ঠার পেছনে আপনি বাংলাদেশের কোন বেসিক সমস্যাগুলোকে মাথায় রেখে আপনার এই প্রতিষ্ঠান স্টাবলিশ করার পেছনে আপনার এই কনসেপ্টটা মাথায় আসলো? থ্যাংক ইউ রাফি। আসলে স্কলারশিপ স্কুল বিডি প্রতিষ্ঠার পিছনে আমার ব্যক্তিগত কিছু কারণ রয়েছে, ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা, কিছু অতীতের যে তিক্ত অভিজ্ঞতা বলবো সেগুলো রয়েছে। আমি আসলে খুব নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে এতদূর উঠে এসেছি। আমি সচ্ছল কোনো পরিবারের সন্তান নই। ছোটবেলা থেকে আমি দারিদ্র্যের মুখোমুখি হয়েছি। আর বলতে গেলে আমি যখন আর কি তোমাদের বয়সে ছিলাম, তখন স্কলারশিপ সম্পর্কে তেমন একটা আইডিয়া ছিল না, যে প্রফেসরকে ইমেল লিখতে হয়, তারপর ইত্যাদি ইত্যাদি, যে কিছু ইন্টারনাল ট্রিক্স গুলো রয়েছে স্কলারশিপে, কিভাবে ইমেলে অ্যাপ্রোচ করতে হয়। তো এরকম কোনো কিছু আমার জানা ছিল না। তো যার জন্য আমার প্রোফাইল ভালো হওয়া সত্ত্বেও আমার জীবনের কিছু মূল্যবান সময় আমি নষ্ট করি, শুধু তথ্য না জানার কারণে। আর এই তথ্যগুলো এমন জিনিস যে দেখা যাচ্ছে বাংলাদেশের যারা কিনা এই তথ্যগুলো জানে, তারা নিজ উদ্যোগে আসলে বলতে চায় না। বন্ধু বান্ধবরা সাধারণত এগুলো বলতে চায় না, বিকজ ডেফিনেটলি কেউ চায় না যে তার ফিল্ডে কম্পিটিটর বেড়ে যাক, তাই না? তো যার কারণে আমার মূল্যবান জীবনের মূল্যবান কিছু সময় নষ্ট হয়ে যায়। তারপর আল্লাহর রহমতে আমি এখন যে পজিশনে আসছি, আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া। তো কিছু অতীতের দুঃখজনক কিছু অভিজ্ঞতা ছিল আমার। ইভেন আমি যখন কানাডাতে আসি, আমি আসলে আমার ফ্রেন্ডের কাছ থেকে টাকা ধার নিয়ে প্লেন ভাড়া তা ম্যানেজ করে তারপর এখানে এসে স্কলারশিপের টাকা থেকে আমার ফ্রেন্ডকে সেই টাকাটা পরিশোধ করি। তো সবকিছু মিলিয়ে আমি আসলে বাংলাদেশের মধ্যবিত্ত সমাজে যে একটা কষ্ট থাকে, যে টাকা পয়সা না থাকলে বিদেশে বুঝি পড়া যায় না,
এই যে একটা কনসেপ্ট বা এই যে একটা সামাজিক একটা ধারণা, সেই ধারণাটাকে ভাঙার জন্যই আমি মূলত এই প্রতিষ্ঠানটা আর কি শুরু করেছি, স্কলারশিপ স্কুল বিডি, যেখানে বিনামূল্যে তোমাদের মতো যারা স্টুডেন্ট আছো, আন্ডার গ্রাজুয়েটে পড়ছো, তাদের কাছে যেন স্কলারশিপের খুঁটিনাটি বিষয়গুলো একদম তাদের কাছে পৌঁছে দেয়া, এবং তারা যেন কোনো ধরনের কনফিউশনে না ভোগে। আজকাল এত বেশি বেশি ভুল তথ্যগুলো ছড়ানো হচ্ছে ইন্টারনেটে, দেখা গেছে যে স্কলারশিপ নিয়ে অনেক ভুলভ্রান্ত জনক তথ্যগুলো ছড়ানো হয়। তো এক্স্যাক্টলি। আমি চাই যে তারা যেন সঠিকটাই জানে এবং বোঝে এবং নিজেরাই যেন অ্যাপ্লাই করে। কোনো ধরনের এজেন্সি বা কোনো ধরনের টাকা দিয়ে কারো কাছে যে হেল্প নেওয়া, সেটা যেন তাদের না দরকার হয়। কারণ আমরা সবাই মধ্যবিত্ত শ্রেণী বাংলাদেশের মোস্টলি। তো তারা যদি 1 থেকে 3 লাখ টাকা শুধু প্রতিষ্ঠানকেই দেয় তাদের ভিসা অ্যাপ্লিকেশনের জন্য, তাদের অ্যাপ্লিকেশন জমা দেওয়ার জন্য, তাদের জন্য এটা অনেকখানি কষ্টদায়ক হয়ে যায়। তো আমি চাই তারা নিজেরাই সবকিছু করুক, আর এই উদ্যোগ থেকেই মূলত আমার এই প্ল্যাটফর্মটা শুরু হয়েছে। আর তুমি যেটা বললে অক্সফোর্ডে আমি কেন যাইনি, সেটা বলতে গেলে আসলে আমি অস্ট্রেলিয়া তো ফুললি ফান্ডেড পিএইচডি স্কলারশিপ পেয়েছি, কিন্তু অক্সফোর্ড ওয়াও। থেকে আমি শুধু পিএইচডির অ্যাডমিশন অফার পেয়েছিলাম। অক্সফোর্ডের ফান্ডিং ডিসিশনটা আবার আলাদাভাবে নেওয়া হয়। তো ওখানে যদি আমি তো বললাম, আমি যদি সচ্ছল ফ্যামিলির সন্তান হতাম, আমি একটা বিশাল টিউশন ফি যেটা অক্সফোর্ডে লাগে সেটা দিয়ে সেখানে পড়ার মতো হয়তো বা আজকে আমি অক্সফোর্ডে থাকতাম। বাট আনফরচুনেটলি আমার সেই আর্থিক ক্ষমতা না থাকার কারণে আমি আসলে কানাডাতে ফুল স্কলারশিপ পেয়ে যাই, তাই কানাডাতে আমি মুভ করি। এই ছিল আর কি। ইটস অ্যান ইন্সপিরেশন ফর আস ভাই, আসলে ইটস অ্যান ইন্সপিরেশন ফর আস। কারণ হচ্ছে একটা জায়গায় চান্স পেয়েও এর চেয়েও একটু লোয়ার পজিশনে থাকলেও সেখানে থেকেও কিভাবে নিজের ক্রেডিবিলিটি, নিজের যোগ্যতাটাকে প্রমাণ করতে হয় সেটা লিভিং এক্সাম্পল আপনি, যতটুকু আপনার কাছ থেকে শুনছিলাম। স্কলারশিপ নিয়ে কথা বলতে বলতে আমার একটা প্রশ্ন মাথায় আসলো, সেটা হচ্ছে রিসার্চ নিয়ে। বাংলাদেশের রিসার্চ পার্সপেক্টিভে যেটা হয়, বিশ্ববিদ্যালয়গুলোতে যে রিসার্চের চর্চা হয় সেইভাবে কিন্তু চর্চাটা দেখা যায় না। যে অনেক রিসার্চ এনথুজিয়াস্ট স্টুডেন্টস আমাদের সোসাইটিতে, আমাদের আমাদের স্টুডেন্টরা আছে, তারা চায় যে রিসার্চ করতে, তারা পাবলিকেশন করতে চায়। তো এই রিসার্চের পথে তারা যে বাধাগুলো পায় সেগুলো কিভাবে ওভারকাম করতে পারে, এবং মূলত তারা কিভাবে রিসার্চের প্রস্তুতিটা ঠিক মতো নিতে পারে? চমৎকার একটা প্রশ্ন করেছো, বিকজ বাংলাদেশে হয় কি, যারা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট তাদেরকে সাধারণত টিচারদের কাছে যদি তারা যায় যে আমি স্যার আপনার সাথে রিসার্চ করব, বেশিরভাগ ফ্যাকাল্টি মেম্বার আর কি নিরুৎসাহিত করে। তার কারণ হচ্ছে তারা বলে যে মাস্টার্সে আগে ওঠো তারপর রিসার্চ করো। তো এটার কারণ আছে, বাংলাদেশে সেই ইনফ্রাস্ট্রাকচারটা এখনো গড়ে ওঠে নাই রিসার্চের। একটা রিসার্চ বা আন্ডার গ্রাজুয়েটের ব্যাচের সবাইকে নিয়ে রিসার্চ করতে গেলে সেরকম একটা কাঠামোগত ফ্রেমওয়ার্ক থাকা লাগে ইউনিভার্সিটিতে, পর্যাপ্ত পরিমাণ ল্যাব, কম্পিউটার, সুযোগ সুবিধা, হাই কম্পিউটিং। কারণ এখন রিসার্চ মানে শুধু যে ল্যাবে গিয়ে কাজ করে তা না, খুব হাই পাওয়ারের কম্পিউটারও লাগে, সুপার কম্পিউটার বা ক্লাস্টার কম্পিউটিং, সেই অ্যাবিলিটি গুলো থাকা প্রয়োজন পড়ে। তো এখানে দেশে সেই ইনফ্রাস্ট্রাকচার না থাকার কারণে আমাদের ফ্যাকাল্টিদের, যারা কিনা ফ্যাকাল্টিতে কর্মরত আছেন, তাদের ইচ্ছা থাকা সত্ত্বেও তাদের স্টুডেন্টদেরকে নিরুৎসাহিত করতে হয় এই কারণে। তো এই জন্য আসলে নিজ উদ্যোগে তোমরা যারা আন্ডার গ্রাজুয়েট আছো, তোমাদের নিজ উদ্যোগেই কিন্তু আজকাল এই বিভিন্ন যে রিসার্চ প্রজেক্ট গুলো কোথায় পাবে আমি তোমাদেরকে একটু ধরিয়ে দিই। 1 নম্বর হচ্ছে এই আমাদের মতো যারা বিদেশে পিএইচডি অধ্যয়নরত আছে যে স্কলাররা, তারা দেখা গেছে, শুধু আমি না, এরকম আরো অনেকজন আছে, ইন্টারনেটে ঘাটলি পাবে, যে তারা দেখবে যে তাদের ফিল্ডে যে রিসার্চ ওয়ার্ক গুলো সেগুলো ছোট ছোট প্রজেক্টে তোমাদেরকে তারা কাজ করার সুযোগ দেয়। তো তাদের সাথে তোমরা যখন কাজ করবে, একজন পিএইচডি স্কলারের সাথে তুমি যখন কাজ করবে তার রিসার্চ প্রজেক্টে, সেখান থেকে কিছু পাবলিকেশন কিন্তু বেরো হয়ে আসতে পারে যদি তুমি সঠিকভাবে কাজ করো। এটা একটা অপশন আছে। সেকেন্ড অপশন আছে, কিছু সেন্টার আছে যেখানে কিনা রিসার্চটাকে তারা হাতে কলমে দেখায়। বিকজ আমি কিছু সেন্টারের নাম অবশ্য আমি নাম উল্লেখ করতে চাচ্ছি না, তারপর আমি একটু বলে দিচ্ছি, ধরিয়ে দিচ্ছি। কিছু সেন্টার আছে যেগুলো কিনা বিদেশে যারা কিনা প্রফেসর আছেন, বাংলাদেশি প্রফেসর আর কি বর্তমানে, তারাও এই ধরনের কিছু সেন্টার চালান বাংলাদেশি স্টুডেন্টের কথা মাথায় রেখে। তাদের আন্ডারে এরকম কিছু সেন্টার চলে, সেসব সেন্টারেও তোমরা যোগাযোগ করতে পারো। আর এই দুটোর মধ্যে যদি কোনোটাই না পারো, একান্ত যদি কোনোটাই যদি না হয়ে থাকে, সেক্ষেত্রে আমি বলবো তোমার ডিপার্টমেন্টের যে স্যারের সাথে তোমার খুব ভালো সম্পর্ক আছে, তুমি তাকে অ্যাপ্রোচ করো। কখন অ্যাপ্রোচ করবে? থার্ড ইয়ারের শেষের দিকে অ্যাপ্রোচ করতে পারো, বা থার্ড ইয়ারের মাঝামাঝি তো অ্যাপ্রোচ করতে পারো। তাকে একটু তুমি বুঝিয়ে বলো
বিনয়ের সাথে বলো। একটা জিনিস যখন যুক্তি দিয়ে হয় না, বিনয় দিয়ে, ব্যবহার দিয়ে কিন্তু সেই কাজটা উদ্ধার করা যায়। সো তুমি বিনয়ের সাথে তুমি এক্স্যাক্টলি। ভদ্রতার সাথে তাকে তুমি অনুরোধ করো যে স্যার আমি আপনার আন্ডারে কাজ করতে চাই, যদিও আমি জানি অনেক লিমিটেশন আছে, তারপর আমি কাজ করতে চাই। বিনয় সহকারে বলো, দেখবে তিনি তোমাকে হেল্প করবে, এবং তোমরা দুজনে হয়তো বা দেখা গেছে তিনি তোমার থিসিস সুপারভাইজার হইতে পারেন পরবর্তীতে, যেটাই হোক। এইভাবে তোমরা প্রচেষ্টা করো, আমার মনে হয় প্রচেষ্টা করলে একটা না একটা ওয়ে বের হয়ে আসবে। এই হচ্ছে কি আর কি ব্যাপারটা। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, ইট ওয়াজ অ্যান ইনসাইটফুল অ্যান্সার। কারণ হচ্ছে এই জায়গাতে এসে রিসার্চ নিয়ে যে ধোঁয়াশা কাজ করে, যারা রিসার্চ এনথুজিয়াস্ট তাদের মনে সেই ধোঁয়াশা নিশ্চয়ই কাটবে, এবং তাদের চেষ্টা অবশ্যই অব্যাহত থাকবে আপনার কথা শুনে। ভাইয়া বর্তমানে আসলে রিসার্চের কথা যখন আমরা বললাম, সাথে সাথে আসে রিসার্চ পেপারটা কোথায় পাবলিশ করবে। এই পেপার পাবলিশ করতে গিয়ে দেখা যায় অনেকগুলো পেইড জার্নাল আছে, অনেকগুলো নন পেইড জার্নাল আছে। এখন কোন জার্নালে তারা পাবলিশ করবে সেই জিনিসটাই তারা অনেক সময় বুঝে উঠতে পারে না। এই জায়গাতে আপনি কি পরামর্শ দিবেন? খুবই ভালো একটা প্রশ্ন, বিকজ আমরা যারা আর কি, তোমরা যারা আন্ডারগ্রাডে রিসার্চ করতে চাও, তাদেরকে ধারণা থাকা উচিত যে কোন জার্নালটা ভালো কোনটা খারাপ। কিভাবে বুঝবে সেটা বোঝার জন্য একটা ওয়ে আছে। তোমরা নিশ্চয়ই অনেকেই জানো না, তারপর আমি একটু ধরিয়ে দিচ্ছি। দেখো, জার্নাল জিনিসটা মানেই যে ভালো এমন কিন্তু কোনো কথা নেই। রিসার্চ জিনিসটা এখন অনেক অনেকেই প্রতারণা করে। বিশেষ করে তোমরা দেখবে যে টাকা দিয়ে পাবলিকেশন, মানে কিছু কিছু প্রতিষ্ঠান আছে, নামকাওয়াস্তে প্রতিষ্ঠান আছে, যারা কিনা তাদের ঠিকানাগুলো, অনলাইনে ঠিকানাগুলো অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আমেরিকা, তারপর কানাডাতে দেয়। বা তাদের কার্যক্রম মূলত দেখা গেছে ইন্ডিয়া ভিত্তিক অথবা চায়না ভিত্তিক, বা এই ধরনের কান্ট্রিগুলো ভিত্তিক হয়ে থাকে। তো তারা কি করে, তারা তোমাদের মতো যারা কিনা রিসার্চ সম্পর্কে যাদের ভালো আইডিয়া নেই, তো তাদেরকে বলে যে আমাদের জার্নালে পাবলিশ করো একটা ফি এর বিনিময়ে। ঠিক আছে? এই ধরনের এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। প্রতিষ্ঠানগুলো আসলে প্রিডেটরি পাবলিকেশন প্রতিষ্ঠান, এদেরকে বলা হয় প্রিডেটরি। প্রিডেটরি মানে ওই যে শিকার করে যারা আর কি। তো তোমাদের মতো নিরীহ যারা কিনা রিসার্চ সম্পর্কে ভালো আইডিয়া নেই, কিভাবে চিনবে জার্নাল আইডিয়া নেই, তাদেরকে হচ্ছে টার্গেট করে। এবং তোমরা যারা জানো না তারা ঠিকই পাবলিশ করো সেখানে, মনে করছো যে ওটা বুঝি খুবই ভালো একটা পাবলিকেশনের স্থান, কিন্তু এটা প্রিডেটরি জার্নাল। এখন কথা হচ্ছে প্রিডেটরি জার্নালগুলো কিভাবে চিহ্নিত করবে। জেফ্রি বিল নামে একজন ভদ্রলোক আছেন, উনি ইউনিভার্সিটি অফ কলোরাডো আমেরিকার একজন লাইব্রেরিয়ান ছিলেন। উনি একটা ডিটেল একটা বাহ। লিস্ট পাবলিশ করেছেন। তুমি যদি গুগলে সার্চ দাও প্রিডেটরি জার্নাল লিস্ট জেফ্রি বিল, তাহলে তার যে ওয়েবসাইটে যে লিস্ট আছে সেটা চলে আসবে। ওই লিস্টে তুমি যদি কোনো জার্নালকে পাও, সেই জার্নালটা তোমরা অ্যাভয়েড করবে, বিকজ ওই জার্নালটা ভালো না। ওই জার্নালটা হচ্ছে প্রিডেটরি জার্নাল, যেগুলো কিনা নাম সর্বস্ব এবং টাকার বিনিময়ে সাধারণত পাবলিকেশন করে। তো এই ধরনের জার্নাল চেনার উপায় হচ্ছে, তুমি যদি জার্নালের এডিটোরিয়াল বোর্ডে যাও, এডিটোরিয়াল বোর্ডে দেখবে যে একজন চিফ এডিটর থাকেন, যিনি কিনা জার্নালের পাবলিকেশনের সমস্ত কিছু দেখাশোনা করেন, এবং তার আন্ডারে কিছু এক্স্যাক্টলি। অ্যাসোসিয়েট এডিটর এবং আর কিছু অ্যাসিস্ট্যান্ট এডিটর তারাও থাকেন। এখন এদের অ্যাফিলিয়েশন গুলো তুমি খেয়াল করে দেখবে। এদের অ্যাফিলিয়েশন গুলো যদি হয় ইন্ডিয়া ভিত্তিক কোনো প্রতিষ্ঠান বা চায়না ভিত্তিক কোনো ভার্সিটি, তাহলে তুমি সন্দেহ করবে এবং দেখবে যে তাদের ইমেল অ্যাড্রেস যেটা দেয়া আছে ওটা জিমেল দেয়া আছে। ওইটা কোনো প্রাতিষ্ঠানিক কোনো ইমেল অ্যাড্রেস না। একজন প্রফেসর কখনোই জিমেল অ্যাড্রেস ব্যবহার করবে না কোনো প্রফেশনাল অ্যাফিলিয়েশন প্রদর্শনের সময়। তিনি সবসময় তার ইউনিভার্সিটির ইমেল অ্যাড্রেস ব্যবহার করবেন। জিমেল অ্যাড্রেস দেখলে ডেফিনেটলি ওই চিফ এডিটর হচ্ছে একজন ভুয়া মানুষ, তাকে তুমি চেষ্টা করবে যে অ্যাভয়েড এড়ানোর, করার জন্য। অ্যাভয়েড করার। এটা একটা উপায় আছে। আরেকটা উপায় হচ্ছে চেনার ক্ল্যারিভেট অ্যানালাইটিক্স। গুগলে সার্চ করলে পেয়ে যাবে ক্ল্যারিভেট অ্যানালাইটিক্স। সাধারণত জার্নালের একটা কোয়ালিটি ইন্ডেক্স পাবলিশ করে প্রতি বছর। এই কোয়ালিটি ইন্ডেক্সটাকে বলা হচ্ছে জার্নাল সাইটেশন ইন্ডেক্স। তো এটা অবশ্য পেইড একটা সার্ভিস, এটা সরাসরি দেখা যায় না। তো তারপর একটা ফ্রি সার্ভিস আছে ওদের ফ্রি সার্ভিসটা হচ্ছে, ওদের ওয়েবসাইটে গেলে তুমি মাস্টার জার্নাল লিস্ট পেয়ে যাবে। যে জার্নালগুলো আসলে ভালো জার্নাল, সেই জার্নালগুলো তোমরা পেয়ে যাবে, ওদের ওয়েবসাইটে গেলেই পাবে। মাস্টার জার্নাল লিস্ট নামে গুগলে সার্চ দিলে পেয়ে যাবে। তোমরা যারা বিজনেস ব্যাকগ্রাউন্ডের আছো তাদের জন্য তোমরা এবিসিডি জার্নাল লিস্টটা, ABCD একসাথে হবে, এই 4টা লেটার, ABCD জার্নাল লিস্ট বলে গুগলে সার্চ দিবে। এটা অস্ট্রেলিয়ার একটা প্রতিষ্ঠান। এরা হচ্ছে বিজনেস ক্যাটাগরিতে যে ভালো ভালো জার্নালগুলো আছে সেই জার্নালের লিস্টগুলো তারা পাবলিশ করে।
আর একটা ওভারঅল জার্নালের লিস্ট আছে, সেটা স্কোপাস পাবলিশ করে। তোমরা গুগলে স্কোপাস, সেটা স্কোপাস জার্নাল লিস্ট এটা লিখে সার্চ দিলেও তোমরা ওই ভালো জার্নালের লিস্টগুলো পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আসলে এই জায়গাতে আপনি যে ইনফরমেশন গুলো শেয়ার করেছেন আমাদের সাথে, এই ইনসাইটস গুলো আসলে আহ, এখন অনেকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে। কারণ রিসার্চ পেপার পাবলিশ করতে গিয়ে পর্যন্ত অনেকে ধোঁকা খাচ্ছে, কারণ হচ্ছে তারা বুঝতে পারছে না কোথায় তারা ইনভেস্ট করবে, আসলে কি ইনভেস্ট করার প্রয়োজন আছে কিনা। আমরা নিশ্চয়ই আপনার কাছ থেকে একটা ডিটেইলড ব্লগ আশা করব, নিশ্চয়ই আমাদের যারা রিসার্চ এনথুজিয়াস্ট আছে তারাও সেটাই আশা করে। অডিয়েন্সরা অনেক অডিয়েন্স আজকে একসাথে দেখছে আমাদের আজকের লাইভ শোটি। তারা রীতিমতো বলেই যাচ্ছে, আপনার যে বলা কথাগুলোকে তারা অ্যাপ্রিসিয়েট করছে। নিশ্চয়ই আপনি সেগুলো দেখতে পাচ্ছেন। শেষ পর্যন্ত থাকবেন যারা অডিয়েন্স আমাদের সাথে আছেন। নিশ্চয়ই আপনি আপনার রিসার্চ এবং অ্যাব্রোডে ক্যারিয়ারের বিষয়ে অনেক ইনসাইটফুল গাইডলাইন পাবেন। আসলে এই জায়গাতে হিসেবে আমার মাথায় একটা প্রশ্ন আসলো, আসলে স্কলারশিপ নিয়ে যখন আমরা কথা বলি, বাংলাদেশের স্টুডেন্টরা আমাদের পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়া আছে, নেপাল আছে, পাকিস্তান আছে, একটু দূরবর্তী হলেও এই দেশগুলো, উপমহাদেশীয় দেশগুলো কিন্তু স্কলারশিপের দিক দিয়ে বাংলাদেশের চেয়েও অনেক বেশি এগিয়ে তারা স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে। তো বাংলাদেশের স্টুডেন্টরা কোন কোয়ালিফিকেশনস গুলো ল্যাকিংস থাকার কারণে আসলে তারা পিছিয়ে আছে বলে আপনি মনে করেন? চমৎকার একটা প্রশ্ন। তুমি যখন দেশের বাইরে স্কলারশিপে অ্যাপ্লাই করবে, তুমি কিন্তু সারা বিশ্বের ক্যান্ডিডেটদের সাথে প্রতিযোগিতা নামছো। সো তোমাকে চিন্তা করতে হবে তাদের লেভেল থেকে, শুধু বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করলে হবে না। এখন ডিফারেন্সটা কোথায়? আমার যতদূর ধারণা, আমি যে কানাডাতে যেখানে পিএইচডি করছি, সেখানে আমার এই বছরই আমার নিজের প্রফেসরকে হেল্প করার সুযোগ হয়েছে। তিনি যখন মাস্টার্স ক্যান্ডিডেট রিক্রুট করছিলেন ইন্টারভিউতে, আমি আমার জীবনে ফার্স্ট হচ্ছে সেই ইন্টারভিউতে একজন সদস্য হিসেবে মানে আমিও ছিলাম। তো আমার প্রফেসরের কাছ থেকে আমি যে ইনসাইট গুলো পেয়েছি, সাধারণত দেখা গেছে যারা চায়না, ইন্ডিয়া এবং ইরান থেকে অ্যাপ্লাই করে ইউএস বা ইউরোপ বা অস্ট্রেলিয়ার কান্ট্রিগুলোতে, তাদের রিসার্চ পেপার একটু ভালো থাকে। এখন বাংলাদেশে যেহেতু রিসার্চ প্রেক্ষাপটটা একটু দুর্বল, বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোতে এখনো তেমন একটা এটা ব্যাপক হারে মানে চালু হয় না রিসার্চ ট্রেন্ডটা। তো যার জন্য বাংলাদেশের একজন আন্ডার গ্রাজুয়েটের কিন্তু রিসার্চ পেপার থাকাটা স্বাভাবিক নয়। অন্যদিকে চায়না, ইন্ডিয়া এবং ইরান, এই তিনটা দেশের ক্যান্ডিডেটদের ভার্সিটিগুলো এত টপ লেভেলে চলে গেছে যে তারা আন্ডার গ্রাজুয়েটে থাকা অবস্থাতে কিন্তু ভালো ভালো জার্নাল, কনফারেন্সে রিসার্চ পাবলিকেশন থাকে তাদের। তো তারা যখন অ্যাপ্লাই করে এবং তাদের সাথে বাংলাদেশি যখন ক্যান্ডিডেটদেরকে অ্যাডমিশন কমিটি কম্পেয়ার করে, দেখে যে বাংলাদেশের প্রোফাইল সব ভালো, আইএলস সবার ভালো, চায়নার ভালো, বাংলাদেশের ভালো, সমানে সমানে। তারপর হচ্ছে জিআরই স্কোর বাংলাদেশের ভালো, ইন্ডিয়ার ভালো, সমানে সমানে। একটা জায়গায় গিয়ে ধরা খায় বাংলাদেশি স্টুডেন্টদের অনেকের রিসার্চ পেপার থাকে না, আবার চায়না, ইন্ডিয়া, ইরানদের অনেকেরই ভালো ভালো রিসার্চ পেপার থাকে। যেমন আমি যে ইন্টারভিউতে ছিলাম মাস্টার্স ক্যান্ডিডেট হায়ার করার জন্য আমাদের ল্যাবের জন্য, তো ওই ক্যান্ডিডেটটা ছিল ইরান থেকে ব্যাচেলর করা একজন ব্যাচেলর স্টুডেন্ট, ফ্রেশ স্টুডেন্ট। সে একটা ভালো জার্নালে পাবলিকেশন ছিল তার, ফার্স্ট অথর জার্নাল। তো এই জিনিসগুলো দেখে ভাবা যায় যে আসলে তারা রিসার্চে অনেক ভালো ভালো সুযোগ পাচ্ছে তাদের ইউনিভার্সিটিগুলোতে। তো আমি বলবো বাংলাদেশের স্টুডেন্টদেরকে আসলে যদিও রিসার্চ পেপারটা এটা ম্যান্ডেটরি না ইউএস এর জন্য, বাট কানাডা, অস্ট্রেলিয়াতে তুমি যদি পিএইচডি স্কলারশিপ পেতে চাও, তোমার রিসার্চ পেপারটা থাকাটা একটা অঘোষিত একটা রুল। তো এই ক্ষেত্রে তোমাদেরকে একটু টেক কেয়ার করতে হবে। আর এছাড়া সিজিপিএ, রিকমেন্ডেশন লেটার, তারপর মোটিভেশন লেটার, এগুলো মোটামুটি ভালো হলেই হয়, এগুলো ভালো হতেই হবে। তারপর সিজিপিএ এর ব্যাপারটা আমেরিকার জন্য কিছুটা শিথিল, যারা কিনা 3 এর নিচে তারা কিন্তু ইউএসএ তে অ্যাপ্লাই করতে পারে এবং তারা অনেকই স্কলারশিপ পায় শুধুমাত্র তোমার ভালো জিআরই, ভালো আইএস, ভালো মোটিভেশন লেটার, এগুলো দিয়ে 3 এর নিচে সিজিপিএ থাকা সত্ত্বেও অনেকে ফুল ফান্ডিং পাচ্ছে আমেরিকাতে। তো এক একটা দেশের ট্রেন্ড একটু আলাদা আলাদা। তো মানে তোমার নিজস্ব প্রোফাইল অনুযায়ী যে দেশে তুমি সবচেয়ে ভালো ফিট করো সেই দেশে তোমার অ্যাপ্লাই করাটা উচিত। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এটাও একটা এমন একটা উত্তর ছিল যেখানে কিছু জিনিস আমি লক্ষ্য করেছি যে জিআর এর প্রতি আপনি যেটা এমফাসাইজ করেছেন আমেরিকার জন্য, এই বিষয়টা অনেকে অ্যাভয়েড করতে চায় বলে আমি দেখেছি। যেমন জিআরই ছাড়াই আমেরিকা যাওয়া যায়, আইএলস ছাড়াই আমেরিকা যাওয়া যায়, ইংল্যান্ড যাওয়া যায়, এই বিষয়টাকে অনেকে অ্যাভয়েড করে দেখায় যে আসলে
বলে যে টাকার বিনিময়ে এটা পসিবল হবে, ভিসা প্রসেসিংটা পসিবল হবে। আপনার এজ এ স্কলার, আপনি যেহেতু এই সব বিষয়ে অবশ্যই সবকিছু জানেন, 3টা দেশে এই পর্যন্ত পড়াশোনা করেছেন আর স্কলারশিপ পেয়েছেন, সেই জায়গা থেকে আপনার উত্তর থেকে বোঝা যায় যে আসলে এরকম কোনো সুযোগ নেই উইদাউট আইএলটিএস অর জিআরই, এটা পসিবল না। এই না, পর্যায়ে হিসেবে জিআরই উইদাউট জিআরই পসিবল, বাট এখন আমেরিকাতে আমি কোভিড এর জন্য এখন পসিবল, এক্স্যাক্টলি বাট পরে পসিবল হবে কিনা সন্দেহ আছে। সেটা আসলে নর্মাল সিচুয়েশনে সেটা পসিবল হয়ে ওঠে না। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আসলে এই জায়গাতে এসে একটা প্রশ্ন সবারই থাকে যে স্কলারশিপ তো পেলাম বা ফান্ডিং তো পেলাম, এবার কোথায় আমি সেটেল হতে পারবো, বা কোথায় সেটেল হওয়ার ক্ষেত্রে আমার কি পিএইচডি কাজে দিবে নাকি মাস্টার্স করলেও চলবে, কোন বিষয়টা সবচেয়ে বেশি কাজে দেয়? ধন্যবাদ রাফি, তুমি চমৎকার একটা প্রশ্ন করেছো। ফলো আপ কোয়েশ্চেন। আমাদের সকলেরই লক্ষ্য কিন্তু থাকে বিদেশে শুধু পড়াশোনার জন্য না, ওখানে সেটেল হওয়ার একটা মনের একটা তীব্র বাসনা থাকে সবারই, এটা একটা ওপেন সিক্রেট, এখানে লজ্জিত হওয়ার কিছু নাই। তো এটার জন্য এখন আমি একটা যে আমার অভিজ্ঞতা থেকে এবং আমার চারপাশে যারা বড় বড় মানুষদের আমি দেখেছি তাদের জিনিসগুলো থেকে আমি যেটা গ্যাদার করেছি, যে তুমি যদি বিদেশে সেটেল হতে চাও দ্রুত, লাইফে দ্রুত বিয়ে শাদী করতে চাও, তুমি শুধু মাস্টার্স শুধু মাস্টার্স করো, পিএইচডি প্রয়োজন নাই। তার কারণ হচ্ছে একটা মানে বিদেশে তুমি পিএইচডি বা মাস্টার্স যে লেভেলই থাকো না কেন, জব পাওয়ার জন্য পিএইচডিটা বাধ্যতামূলক নয়। ইন্ডাস্ট্রিতে তুমি যদি জব খুঁজতে যাও, তারা কিন্তু মাস্টার্স লেভেলের স্টুডেন্টদের কি হায়ার করছে, তারা কিন্তু পিএইচডি লেভেলের স্টুডেন্টদেরকে যে স্পেশাল কোনো ট্রিটমেন্ট দিচ্ছে তা নয়। হ্যাঁ, তুমি যদি আর&ডি তে কোনো গুগল, মাইক্রোসফট বা স্যামসাং বা অ্যাপলের কোনো আর&ডি, যেটা গবেষণা সেকশন, সেখানে যদি জয়েন করতে চাও, দেন ডেফিনেটলি তোমার পিএইচডি উইল বি এ গ্রেট হেল্প। বাট নর্মালি তুমি একটা যে কোনো জায়গায় তুমি জব করো, ইন জেনারেল আমি যদি কথাটা বলি, ইন জেনারেল সেখানে পিএইচডি কোনো কিছু হেল্প করে না। এখন একটা স্টুডেন্ট 2 বছর পরে মাস্টার্স করে সে যদি জবে ঢুকে যায়, তার যে পার্মানেন্ট রেসিডেন্সি সেটার প্রক্রিয়াটাও কিন্তু দ্রুততর হয়। আরেকজন পিএইচডি স্টুডেন্ট সে 5 বছর ওয়েট করবে, তারপর পিএইচডি শেষ হলে পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করবে, তারপর সে নাগরিকত্ব পাবে। এই প্রসেসটা অনেক লেন্দি হয়ে যায় একজন পিএইচডির জন্য। আবার জবে যখন ঢোকে একটা মাস্টার্স স্টুডেন্ট যে সুবিধা পায়, যে স্যালারি পায়, একটা পিএইচডি স্টুডেন্ট কিন্তু একই রকম স্যালারি পাবে, তার পিএইচডির জন্য কিন্তু বেশি পাবে না। আবার অন্যদিকে পিএইচডি স্টুডেন্ট 5 বছর পরে কিন্তু জব ফিল্ডে সে এন্ট্রি করছে, আর মাস্টার্স স্টুডেন্ট কিন্তু পিএইচডি স্টুডেন্টের আগেই মাস্টার্স কমপ্লিট করে জব ফিল্ডে ঢুকে গেছে, 3 বছর আরো বেশি এক্সট্রা কাজ করার অভিজ্ঞতা হচ্ছে, অভিজ্ঞতার কারণে পরবর্তীতে প্রমোশনও হচ্ছে। সো সবকিছু মিলে একটাই আমি উপদেশ দিব, তোমাদের যদি সেটেল হওয়া এবং দ্রুত বিয়ে শাদী করা এবং লাইফে দ্রুত সেটেল হওয়ার ইচ্ছা থাকে, মাস্টার্স করো, তারপর জবে ঢুকে যাও, পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করো, লাইফ সেটেল হয়ে গেল। আর তোমার যদি পিএইচডি গবেষণা এগুলোর প্রতি মন থেকে একটা আবেগ কাজ করে, সবকিছু তো আসলে দুনিয়ার হিসাব নিকেশ দিয়ে চলে না, কিছু জিনিস আছে যে আবেগের স্থান, কিছু জিনিস আছে যেটা ভালো লাগার স্থান, সেগুলো কিন্তু কোনো কিছু দিয়ে ডিফাইন করা যায় না, ব্যাখ্যা করা যায় না। তো কিছু কিছু মানুষ আছে যে পিএইচডি গবেষণা এগুলোকে তারা আবেগের স্থান দেয়, তো তাদের জন্য ডেফিনেটলি পিএইচডিটা করতেই হবে, সেটা যত দেরি হোক পার্মানেন্ট রেসিডেন্সি প্রক্রিয়া, সেখানেও তারা ওইগুলো নিয়ে ভাবে না, তারা গবেষণা করে মন থেকে ভালো লাগার উদ্দেশ্যে। তো এই ছিল আর কি ব্যাপারটা, পিএইচডি আর মাস্টার্স এর যে পার্থক্যটা। আপনার সাথে একটু করে অ্যাড করতে চাই, আপনি সবসময়, আমি যেটা আপনাকে ফলো করে আসছি, আপনি যেটা আপনি সবসময় বলেন যে সেটেলড হওয়ার ব্যাপারে আপনি কানাডাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেন, যে কানাডাতেই সেটেলড হওয়া বা এখানে পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়াটা সবচেয়ে বেশি ইজি, যেহেতু তারা নিজ থেকে সেটা অফার করে থাকে, সেটা আপনি সবসময় বলে থাকেন। যারা সেটেলড হতে চায় তাদের জন্য এটা নিশ্চয়ই একটা প্লেজার, একটা ইনফরমেশন হবে বলে আমি আশা করি। ভাইয়া, আসলে বর্তমানে কোভিড সিচুয়েশনের কারণে, প্যান্ডেমিকের মধ্যে একটা ভার্সেটালিটি আসছে, একটা চেঞ্জ আসছে, স্কিল সেটের মধ্যে চেঞ্জ আসছে, যে কোন স্কিল গুলো আগে প্রয়োজন ছিল এখন আর প্রয়োজন নেই, এখন নতুন কিছু স্কুলের সাথে অ্যাডাপ্টেবিলিটির প্রয়োজন পড়ে। তো এখন এই বিষয়তে এসে স্কিলের সাথে অ্যাডাপ্টেবিলিটি করতে গেলে অবশ্যই তাদের সাথে নতুন কোন স্কিল দরকার হয় কিনা? ধন্যবাদ রাফি, এটা একটা খুবই চমৎকার প্রশ্ন করেছে রাফি, যে কানাডাতে বা শুধু কানাডা না, পুরো বিশ্বজুড়ে কিন্তু কোভিড-19 একদম ছাড়খাড় করে দিয়েছে, প্রত্যেকটা দেশে কিন্তু এটা প্রভাব পরিলক্ষিত হচ্ছে। এখন কথা হচ্ছে, কানাডা এমন একটা দেশ, আমি বলবো যে পুরো বিশ্বের মধ্যে কানাডাই এমন একটা দেশ
যারা কিনা কোভিড-19 এই সংকটজনক পরিস্থিতিতেও তাদের ইমিগ্রেশন প্রসেস আরো খুলে দিয়েছে, আরো ওপেন করে দিয়েছে এবং আরো লিবারেল হয়ে গেছে, উদার হয়ে গেছে। অন্যান্য দেশ যেখানে অস্ট্রেলিয়া বর্ডার বন্ধ করে দিয়েছে, এখনো তারা বর্ডার বন্ধ করা অবস্থায় আছে, কবে খুলবে কোনো ঠিক নেই। ইন্টারন্যাশনাল স্টুডেন্টরাও কিন্তু যেতে পারছে না অস্ট্রেলিয়াতে এখনো। তো সেই দিক থেকে কানাডা কিন্তু তাদের বরঞ্চ ইমিগ্রেশনের সাইডটাতে অনেক উদার নীতি অবলম্বন করেছে। গত বছর 2020 সালে কানাডার যে ইমিগ্রেশন মিনিস্টার মার্কো মেন্ডিচিনো, তিনি ঘোষণা দিয়েছেন যে আগামী 3 বছরে কানাডা 12 লাখ ইমিগ্রেন্ট নেবে। এবং এই মাসেই তারা আরেকটা ঘোষণা দিয়েছে যে বর্তমানে যেহেতু প্যান্ডেমিকের জন্য নতুন নতুন ভালো ভালো স্টুডেন্টরা দেখা গেছে কানাডা আসতে পারছে না, তো বর্তমানে যারা কানাডাতে পড়াশোনা অবস্থায় আছে তাদের জন্য, তাদেরকে কানাডা এখন আর যেতে দিচ্ছে না, তাদেরকে রেখে দিতে চায় কানাডা। বর্তমানে যারা যে সকল ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, কর্মজীবী মানুষ, শুধু স্টুডেন্ট না, যে কোনো কর্মজীবী মানুষ বর্তমানে কানাডাতে আছে, যাদের কিনা পিআর এর জন্য বা পার্মানেন্ট রেসিডেন্সির জন্য শর্তগুলো ফুলফিল হচ্ছে না, তাদের ক্ষেত্রেও কানাডা এখন উদার নীতি অবলম্বন করছে। কারণ একটা কথা হচ্ছে, নতুন মানুষ ঢোকানোর থেকে যে মানুষগুলো অলরেডি কানাডাতে আছে তাদেরকেই যদি পার্মানেন্ট রেসিডেন্সি দেয়া হয়, সেক্ষেত্রে কানাডার জন্য সেটা লাভজনক হয়, আর যারা বর্তমানে কানাডাতে এই পার্মানেন্ট রেসিডেন্সি প্রত্যাশী আছে তাদের জন্য কিন্তু ব্যাপারটা লাভজনক হয়। দুইটা পক্ষই কিন্তু উইন উইন সিচুয়েশন। তো কানাডা বর্তমানে তাই করছে। বর্তমান পার্মানেন্ট রেসিডেন্সির শর্তগুলো এতটাই শিথিল করেছে যে অনেকের যেখানে জব রিকোয়ারমেন্ট গুলো ম্যাচ করতো না আগে, প্যান্ডেমিকের আগে, এই প্যান্ডেমিকের সময় কানাডা সরকার সেই রুলস গুলো শিথিল করার কারণে বর্তমানে যারা কানাডাতে অবস্থান করছে, অনেক শর্তগুলো ইমিগ্রেশনের জন্য সুইটেবল নয়, তাদেরকেও কানাডা সরকার পার্মানেন্ট রেসিডেন্সি অ্যাপ্লাই করার জন্য সুযোগ দিচ্ছে যেন তারা কানাডা ছেড়ে না যায়। তো কানাডাই এমন একটা দেশ শুধুমাত্র এতটা লিবারেল, এতটা ফ্লেক্সিবল। তো বর্তমানে কানাডাতে থাকার জন্য বা কানাডাতে ইমিগ্রেশনের জন্য যে স্কিল গুলো প্রয়োজন, সেগুলোর মধ্যে একটা স্কিল হচ্ছে আইটি স্কিল। কানাডার প্রচুর পরিমাণ লোক লাগবে। এত বিশাল একটা দেশের মাত্র 4 কোটির নিচে জনসংখ্যা, ভাবাও যায় না। তো কানাডার এই বর্তমান জনসংখ্যাটাকে আরেকটু উন্নত করার জন্য, একটু বৃদ্ধি করার জন্য কানাডা সরকারও চায় নতুন নতুন স্কিলড ওয়ার্কার যারা আছে কানাডাতে ঢুকুক। তাদের মধ্যে আইটি প্রফেশন, তারপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রফেশন, তারপর হচ্ছে টিচিং প্রফেশন, এই ধরনের লোকেদের আর কি ডিমান্ড। আরো কিছু জব লিস্ট আছে, এনওসি জব লিস্টার কিছু ক্যাটাগরি আছে, আমি অত ডিটেলসে যেতে চাচ্ছি না। বাট এই যে জব লিস্ট গুলা বললাম, এই লোকগুলোর আর কি কানাডাতে বেশ চাহিদা আছে। তো তারা যদি চান যে কানাডাতে আসতে চান, তারা দেশে বসে অনলাইনেই ইমিগ্রেশনের জন্য অনলাইনেই অ্যাপ্লাই করা যায়, সবকিছু প্রসেসই অনলাইনে, কোনো কিছুর জন্য আর কি সশরীরের কথা যে জানলো এমন কিছু না। কিছু কিছু ক্ষেত্রে আছে সশরীর, যেমন বায়োমেট্রিক দেওয়ার জন্য যেতে হবে সেন্টারে। এছাড়া বেশিরভাগ অ্যাপ্লিকেশন প্রসেস হচ্ছে অনলাইনে। তো কোভিড-19 এর জন্য আরেকটা ব্যাপার হচ্ছে যে বর্তমানে দেখা গেছে কিছু কিছু প্রতিষ্ঠান আছে অনলাইন ভিত্তিক হয়ে গেছে। মানে আগে যারা অফলাইনে অপারেট করতো, তারা কোভিড-19 থেকে একটা শিক্ষা নিয়েছে যে অনলাইনেও কাজ করা যায়। অনলাইনেও ইফেক্টিভ স্ট্র্যাটেজি যদি ফর্মুলেট করা যায়, অনলাইনে একটা অর্গানাইজেশনের ভার্চুয়াল ফ্রেমওয়ার্ক তৈরি করা যায় এবং একই রকম ইফেক্টিভ। তো এই জন্য আমি বলবো, তোমরা যে কোনো ফিল্ডেই থাকো, সায়েন্স, কমার্স অথবা আর্টস, তাদের কিছু বেসিক যে সফটওয়্যার স্কিলস গুলা, কম্পিউটিং স্কিলস গুলা, সেই স্কিলস গুলো তোমরা ডেভেলপ করো। বিশ্বের যে কোনো প্রান্তে তোমরা যাও না কেন পড়তে, এই স্কিলস গুলো খুবই কাজে দিবে। ওয়ার্ক, আই হোপ। আসলে আপনি যেই কথাগুলো বারবার করে বলে যাচ্ছেন যে স্কিলের প্রতি আপনি গুরুত্ব দিচ্ছেন, এবং আমি সবচেয়ে বেশি আশ্চর্যান্বিত হই, এবং হচ্ছে আসলে এটাই একটা অ্যামেজিং একটা বিষয় কানাডা সরকারের এমপ্যাথি তাদের স্টুডেন্টদের প্রতি, বিশেষ করে যারা স্কিলড পার্সোনালিটি আছে ওয়ার্ল্ড জুড়ে যারা কাজ করে যাচ্ছে, এরকম বেস্ট পার্সোনালিটি গুলা তাদেরকে সামনে নিয়ে আসার জন্য কানাডা রীতিমতো কাজ করে যাচ্ছে, যেটার ইম্প্যাক্ট কানাডাতে অবশ্যই আসবে বলে আমার মনে হয়। এটার একটা এক্সাম্পল যদি আমি দেখি, আপনি নিজেই, আপনি যে সবসময় বলে থাকেন যে আপনি যে আপনার যে ট্যালেন্টটাকে সেটাকে ইউজ করার যে একটা প্লেস, সেটা কিন্তু অন্য কোনো দেশে সেভাবে করে পারা যায় না। নিজের কম্পিটেন্স বা নিজের যে স্কিল গুলো আছে সেগুলোকে ওখানে ইউজ করার মতো সেই ব্যাপারটা। আসলে এই কথাগুলো বলতে গেলে দেখা যায় যে বিদেশে পড়াশোনার পর স্কলারশিপ অর্জনের জন্য আসলে একজন তরুণ শিক্ষার্থীকে বিদেশে পড়াশোনার জন্য মূলত
এক্সট্রা কিছু করতে হয় কিনা, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কে আপনি কিভাবে দেখেন? যে কেউ মাস্টার্স করতে চায়, পিএইচডি করতে চায়, তার আন্ডার গ্রেড লেভেলে তার কি ধরনের কম্পিটেন্সি গুলো থাকা উচিত বা তার কি কি করা উচিত? চমৎকার একটা প্রশ্ন। শুধুমাত্র বইতে ডুবে থেকে সারা দিন পড়াশোনা করে ভালো স্টুডেন্ট, তাতেই কিন্তু তুমি ক্যারিয়ারে আগাতে পারবে না। একটা পর্যায়ে হবে, হ্যাঁ তুমি এসএসসি এইচএসসি বাংলাদেশে পড়াশোনা অবস্থায় তুমি যদি ওরকম ঘর কুনো, তারপর বই প্রেমিক, একদম বইতে সারাদিন ডুবে আছো, এমন এমন হলে ঠিক আছে, বাংলাদেশে অনার্স পর্যন্ত খুব ভালোভাবে চলতে পারবে। যখন গ্রাজুয়েশন শেষ করবে, যখন ক্যারিয়ারে আসবে বা ক্যারিয়ার যুদ্ধে নামবে, তখন তুমি ফেস করবে যে তোমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি না থাকার কারণে যে স্কিলগুলো ডেভেলপ করতে পারোনি, আজকে সেই স্কিলগুলোর জন্য তুমি সাফার করবে। কমিউনিকেশন স্কিল ইজ মাচ মোর ইম্পর্টেন্ট দ্যান বিং ট্যালেন্ট একাডেমিকলি। তুমি যদি একাডেমিকলি হাইলি ট্যালেন্টেড একটা ছাত্র হও, তোমার কমিউনিকেশন স্কিল যদি পুয়ার হয়, তুমি না রিসার্চে ভালো করবে, না তুমি প্রফেশনাল জবে ভালো করবে। একজন রিসার্চার, বর্তমানে একজন রিসার্চার হতে হলেও তাকে কমিউনিকেশন স্কিল অনেক ডেভেলপ করা লাগে। তার কারণ হচ্ছে তার রিসার্চ গুলো শুধু সে নিজে বুঝবে এমন না, অন্যকে খুব সাবলীল ভাষায় সব এক্সপার্টদের সামনে সেটা বোঝাতেও হবে, প্রেজেন্টেশনেও দিতে হবে। প্রেজেন্টেশন ইজ এ পার্ট অফ রিসার্চ। আমাদের প্রতিটা পিএইচডির প্রতিটা সপ্তাহে সপ্তাহে আমাদেরকে আমাদের প্রফেসরদের সামনে আমাদের যে রিসার্চ প্রোগ্রেস সেটাকে প্রেজেন্ট করতে হয় এবং সাবলীল ভাষায় তাদেরকে বোঝাতে হয় যে আমি এটা করছি এটা করছি, কেমন। তো তোমার যদি সেই প্রেজেন্টেশন স্কিল না থাকে, ইংরেজিতে প্রকাশ করার স্কিল যদি না থাকে, তুমি যত ভালো রিসার্চার হও না কেন, তোমার রিসার্চে কোনো ভ্যালুই দেবে না মানুষ। ভ্যালু থাকবে না। আর এমনিতে তো যারা নন রিসার্চ ক্যারিয়ারে আগাতে চাও, যারা কিনা বিজনেস বা আর্টস বা অন্য যে কোনো প্রাতিষ্ঠানিক প্রফেশনাল ক্যারিয়ারে আগাতে চাও, তাদের জন্য তো এটা আরো বেশি প্রয়োজন কমিউনিকেশন মাস্ট স্কিল। রিড ইট। বিকজ তোমরা কাজ করবেই হচ্ছে লোকজনদেরকে নিয়ে, তোমাদের চারপাশে বিভিন্ন তোমার কলিগ থাকবে, তোমার বস থাকবে, তাদের সাথে কমিউনিকেশন কিভাবে করতে হবে সেটা তুমি যদি না জানো, একটা টিম ওয়ার্ক তোমরা যখন করবে, টিম ওয়ার্কের যে এনভায়রনমেন্টটা কিভাবে, স্পিরিটটাকে কিভাবে মেনটেন করতে হয়, কার্টসি আছে কিছু, বিজনেস পোলাইটনেস আছে কিছু, সেই জিনিসগুলো তুমি যদি না জানো আন্ডারগ্রাজুয়েটে পড়া অবস্থায়, তুমি যখন ক্যারিয়ারে একটা নতুন জবে ঢুকবে, এমন কিছু ছোট ছোট ভুল করে ফেলবে যার জন্য তোমার চাকরি চলে যেতে পারে, তোমার বস তোমার উপর নাখোশ হতে পারে, শুধু কমিউনিকেশন গ্যাপ এবং স্কিল ল্যাকিংস থাকার কারণে। এই জন্য আমি বলবো তোমরা যারা আন্ডার গ্রাজুয়েটে পড়ছো, বিভিন্ন যে ইয়ুথ প্রতিষ্ঠান, যেমন এখানে ওয়াইএসএসসি আছে, তারপর আমাদের স্কলারশিপ স্কুল বিডি আছে, যারা কিনা লিডারশিপ, ম্যানেজমেন্ট এবং এক্সট্রা কারিকুলার যে সফট স্কিল গুলো নিয়ে কাজ করে, এই 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 টিমগুলোর সাথে তোমরা অ্যাড হও, তাদের সাথে ভলান্টিয়ারিং করো। তাতে কি হবে, অন্যান্য ভলান্টিয়ারদের সাথে নেটওয়ার্কিং গড়ে উঠবে, একটা টিম ওয়ার্কের মধ্যে কিভাবে কমিউনিকেট করতে হয়, একটা জিনিসকে কিভাবে পোলাইটলি প্রেজেন্ট করতে হয়। একই জিনিস ডিফারেন্ট ভাবে বললে খুব রুড শোনায়, আবার একই জিনিস যদি অন্য ভাষা ইউজ করে সেটা খুব পোলাইট শোনায়। এই জিনিসগুলো তোমরা বুঝে যাবে, শুধু পড়াশোনা করলে হবে না, পড়াশোনা করলেই যে তুমি ভালো স্কলারশিপ পাবে এমনটাও না। এই জন্য আমি বলি তোমরা এগুলো মেনটেন করো, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি গুলো। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ফর দ্য অ্যান্সার। আসলে আমি এখানে একটা জিনিস রিলেট করতে পারি, সেটা হচ্ছে যে আপনি যে কাজটা করছেন বর্তমানে স্কলারশিপ স্কুল বিডিতে, তারা কিন্তু সবাই স্কলারশিপ বা ফুল ফান্ডিং পাওয়ার উদ্দেশ্যে কিন্তু একটা কাজ করে যাচ্ছে, তারা এই প্রতিষ্ঠানগুলোর সাথে জড়িত আছে। তো দেখা যায় কি যে যে কারিকুলামটা মেনটেন করে প্রতিষ্ঠানটা চলছে, সেই জায়গায় কিন্তু ম্যানেজারিয়াল স্কিল, লিডারশিপ স্কিল বা অন্যান্য কমিউনিকেশন এবং সফট স্কিলস গুলোকে কিন্তু গুরুত্ব দেওয়া হয়, পাশাপাশি অন্যান্য ক্লাবগুলোর পাশাপাশি এবং অন্যান্য স্কিলস ডেভেলপের পাশাপাশি। তো সেখান থেকে বোঝা যায় যে আসলে শুধুমাত্র বুকিশ নলেজ কিংবা কিছু টেস্টের মাধ্যমেই যে বাইরে ভালো জায়গায় পড়াশোনা করা যাবে সেটা কিন্তু সত্যি নয়। এর পাশাপাশি আসলে সবার মাথায় প্রশ্ন আসে যে আমি তো পড়াশোনা করলাম বাইরে, খুব ফ্যাসিনেটিং একটা ব্যাপার, কিন্তু পড়াশোনা করার পরে আমি যে জব করব, ক্যারিয়ার করতে পারবো কিনা বাইরে, ওখানে যেখানে পড়াশোনা করছি সেই দেশে কি আমি ক্যারিয়ার করতে পারবো কিনা, যদি করতে হয় সেক্ষেত্রে ওখানে ক্যারিয়ার করার ক্ষেত্রে কোন জিনিসটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়, যেমন বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং কি সেখানে কোনোভাবে ম্যাটার করে কিনা? চমৎকার একটা প্রশ্ন করছে, এটা খুবই সংশ্লিষ্ট এবং খুবই মানে অনেকেই জানার আগ্রহ থাকে যে ভাইয়া আমি বিদেশে পড়তে যাচ্ছি, আমার আমার এই কয়টা ভার্সিটি থেকে অফার লেটার পেয়েছি, এখন আমি কোনটা সিলেক্ট করব, আমার এই জায়গায় ভার্সিটিটা ভালো লাগে কিন্তু এটা র্যাঙ্ক ভালো না, আবার ওই ভার্সিটিটার র্যাঙ্ক ভালো কিন্তু ওইখানে আমার এই জিনিসটা ভালো লাগছে না। তো এখন মূল প্রশ্নটা হচ্ছে যে
আদৌ কি দেশের বাইরে পড়াশোনা শেষ করে যখন তুমি জবে ঢুকবে, তোমার ভার্সিটির র্যাঙ্ক কি কোনো ম্যাটার করে কিনা? এটা এক্স্যাক্টলি। একদমই করে না, একদমই করে না। তুমি উগান্ডা থেকে পাশ করে আসো, আমার দেখা মতে, আমার নিজে দেখা মতে, মানে ইরান থেকে পিএইচডি করেছে এমন অনেক লোক মানে ইউএসএ তে ফুল প্রফেসর হয়ে গেছে, ফুল প্রফেসর হয়ে গেছে। তারপর তোমার টার্কি থেকে পিএইচডি করেছে, ইউএসএ তে এসে ফুল প্রফেসর হয়ে গেছে। তারা কখনোই তোমার আর কোথা থেকে পিএইচডি করেছো, কি করেছো, কোন র্যাঙ্ক, কিছু দেখে না। তারা দেখে তোমার স্কিল আর তোমার নেটওয়ার্কিং বা তোমার কমিউনিকেশন স্কিল কেমন। এটা তো গেল তোমার একাডেমিক সাইডে। এখন আসো হচ্ছে নর্মাল প্রফেশনাল সাইডে। তুমি যদি বিচার করো, তুমি যে র্যাঙ্ক ইউনিভার্সিটি থেকে পাশ করে অ্যাপ্লাই করো না কেন, জব ইন্টারভিউতে প্রথমে তোমার স্কিল দেখবে। এক নাম্বার, যে তুমি যে জবের জন্য অ্যাপ্লাই করছো সেই জবের জন্য তোমার স্কিল গুলো আছে কিনা। তারপর তোমার কমিউনিকেশন স্কিল দেখবে। তারপর একটা জব পেতে হলে কিন্তু শুধু মানে নিজের মতো থাকলেই হবে না, চারপাশে মানুষের সাথে মিশতে হবে, নেটওয়ার্কিং বাড়াতে হবে। দেখা গেছে যে তোমার পরিচিত এমন কেউ আছে হয়তো ওই প্রতিষ্ঠানে, সেই প্রতিষ্ঠানে ওই লোকটা হয়তো বা এইচআর এ তোমার ব্যাপারে কিছু রিকমেন্ড করলো যে না আমি ওকে পার্সোনালি চিনি, বা ও একটা ডিজার্ভিং ক্যান্ডিডেট। এই ক্ষেত্রে কিন্তু নেটওয়ার্কিং স্কিলটা বিদেশে কাজে দেয় অনেক। তারপর হচ্ছে ভ্যাকেন্সি, তো সবখানি তো ভ্যাকেন্সি সবসময় জানা যায় না। তো তোমার যদি নেটওয়ার্কিংটা ভালো থাকে, দেখা যাবে ওই পরিচিতর মাধ্যমে তুমি জানতে পারলে ওই প্রতিষ্ঠানের এই ডিপার্টমেন্টে এই জায়গাটা খালি আছে। তো বিদেশের তুমি যখন পড়তে আসবে এখানে, যে কোনো একটা ভালো সাবজেক্ট পড়ো, সেটা বিজনেস হতে পারে, আর্টস হতে পারে, বা সায়েন্সের হতে পারে। এখানে তোমার একটা টার্ম ইউজ করে কো-অপ। কো-অপ মানে হচ্ছে তোমার অনেকটা ইন্টার্নশিপের মতো। তো দেশের বাইরে তুমি যখন কোর্সের ক্রেডিট গুলো যখন শেষ করবে, দেখা যাচ্ছে সামার সেমিস্টার বা অন্য যে কোনো সেমিস্টারে তারা তোমাকে একটা সুযোগ দিবে যে তোমার ইন্ডাস্ট্রি এক্সপেরিয়েন্স গ্যাদার হোক। সেজন্য সেটা কোর্সের কারিকুলামের একটা অন্তর্ভুক্ত একটা জিনিস তারা করে গেছে যে তোমাদেরকে কো-অপ করার সুযোগ দিবে। তো ভার্সিটিতে দেখা যাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান আসে, জব ফেয়ার হয়, সেখানে তোমরা ওই ভার্সিটিতেই আর কি জব ফেয়ারে যখন হয় প্রতিষ্ঠানদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, তাদের কাছে তুমি সিভি জমা দিয়ে তাদের সাথে কাজ করার জন্য অনুরোধ করতে পারো ইন্টার্নশিপ বা কো-অপের জন্য। তখন তাতে কি হবে, আরো 10 জনের সাথে পরিচয় হবে তোমার। ঠিক আছে, শুধু রেজাল্ট দিয়ে, ভালো রেজাল্ট দিয়ে তুমি বিদেশে কখনোই জব পাবে না। তুমি ভালো রেজাল্ট করো, এমআইটি থেকে পড়ো, কর্নেল থেকে পড়ো, স্ট্যানফোর্ড থেকে পড়ো, তোমার এই স্কিল গুলো থাকে না, তাহলে তুমি জবই পাবে না। তোমাকে কমিউনিকেশন স্কিল বাড়াতে হবে, নেটওয়ার্কিং বাড়াতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে জবের জন্য অ্যাপ্লাই করবে সেই জবের স্কিল গুলো তোমার মধ্যে থাকতে হবে, তবেই তুমি জব পাবে বিদেশে। থ্যাংক ইউ সো মাচ ভাই। আমরা কথা বলছিলাম আসলে জব পাওয়ার ক্ষেত্রে কোন বিষয়গুলো সবচেয়ে বেশি ম্যাটার করে, আদৌ কি ইউনিভার্সিটির র্যাঙ্কিং কিংবা কোথা থেকে আমি পড়ছি সেটা ম্যাটার করে কিনা। এটা বলতে বলতে আসলে যেটা সবচেয়ে বেশি মাথায় আসে যে সব বড় দুটো টেস্টের কথা আমাদের প্রচলন আছে, সেটা হচ্ছে আইএলটিএস এবং জিআরই, এবং জিম্যাটও এর পাশাপাশি আছে। অনেকে এখনো পর্যন্ত জিম্যাটকে প্রেফার করে থাকে। তো এই কম্পিটিটিভ এক্সাম গুলা কিভাবে প্রিপারেশন নিতে পারে, বা একটা আন্ডার গ্রেড স্টুডেন্ট যদি তার আন্ডার গ্রাজুয়েশনের পর মাস্টার্স করতে চায়, সেক্ষেত্রে আসলে তারা কখন থেকে কিভাবে কোন পদ্ধতিতে প্রিপারেশনটা নিতে পারে, এবং এটা করার জন্য আসলেই কি কোনো কোচিং সেন্টার কিংবা হচ্ছে কোনো ট্রেনিং সেন্টার যাওয়ার প্রয়োজন আছে কি, নাকি নিজেই সেই ব্যবস্থা করতে পারবে বলে আপনি মনে করেন? আচ্ছা, দেশের বাইরে যাওয়ার সময় দেখা গেছে এই যে স্ট্যান্ডার্ডাইজ টেস্ট গুলা, জিআরই, আইএলস, জিম্যাট বা টোফেল, এই টেস্ট গুলা নিয়ে আমাদের অনেকেরই ভয় ভীতি আছে। আমাদের মধ্যে অনেকের একটা সুপ্ত বাসনা থাকে বিদেশে পড়া। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া আর ইউরোপ, এই জায়গাগুলো হচ্ছে আমাদের একটা টপ ডেস্টিনেশন। তো দেখা গেছে যে এই জায়গাগুলোতে যেতে হলে আইএলটিএস, জিআরই বা টোফেল বা জিম্যাট এগুলো দেয়াই লাগে বাধ্যতামূলকভাবে। কোভিড-19 জন্য আমেরিকা কিছু ইউনিভার্সিটি জিআরই ওয়েভ করে দিয়েছে, জিম্যাট ওয়েভ করে দিয়েছে। তো এখন স্পেশাল সিচুয়েশন, কিন্তু এই সিচুয়েশন তো সবসময় থাকবে না। আজ থেকে 1 বছর পর নাও থাকতে পারে এই সিচুয়েশন। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এটা পার্মানেন্ট না। তো এই জন্য তোমাকে এখন মনে করলে হবে না, ও আচ্ছা এখন এই বছর তো জিআরই ওয়েভ করে দিয়েছে, আগামী বছর জিআরই ওয়েভ করে দিয়েছে, তাই আমার পড়ার দরকার নেই। এমনটা মনে করলে তুমি একদম পিছিয়ে যাবে পরের বছর। তো তোমার যেটা করতে হবে, যারা কিনা ফার্স্ট ইয়ারে আছো ইউনিভার্সিটি স্টুডেন্ট, তাদের আপাতত জিআরই, আইএলটিএস এগুলো নিয়ে মাথা ব্যথার দরকার নেই। ফার্স্ট ইয়ারে তুমি শুধু একাডেমিক পড়াটা পড়ো, ভালো সিজিপি ওঠানোর চেষ্টা করো, একটা ফ্লোতে আসো। তোমার যখন সিজিপিএটা ভালো হবে তখন তোমার ফ্লোটা ধরে ফেলবে, একাডেমিক ফ্লোটা যখন তুমি ধরে ফেলবে, তারপর তোমার এক্সট্রা কারিকুলার বিভিন্ন জিনিস সাইড যে
তোমার স্কিল ডেভেলপমেন্ট এগুলো তুমি নিতে পারো। সেকেন্ড ইয়ারে উঠে তুমি টুকটাক কিছু জিআরই ভোকাবুলারি দেখতে পারো, তারপর হচ্ছে বিভিন্ন স্পিকিং ক্লাবে যুক্ত হতে পারো। যেমন আমাদের স্কলারশিপ স্কুল বিডিতে ডিবেটিং ক্লাব আছে, ইংলিশ ডিবেটিং ক্লাব আমরা চালু করেছি। তারপর এখানে যে বুক রিভিউ ক্লাব আছে, তারপর এই ধরনের যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যেখানে তুমি প্রেজেন্ট করার সুযোগ পাচ্ছ নিজেকে ইংরেজিতে, সেগুলোর সাথে যুক্ত হওয়ার চেষ্টা করো। তারপর থার্ড ইয়ারে উঠে, এই থার্ড ইয়ার সময়টা খুবই ক্রুশাল। এই সময়টাতে তুমি একদম জিআরই ম্যাটেরিয়াল গুলো কেনো। আর বর্তমানে তো এইগুলো খুব সস্তায় পাওয়া যায়, যে কোনো বাজারে গেলে, বইয়ের বাজারে গেলে জিআরই ম্যাটেরিয়াল গুলো কি কি, বা অনলাইনেও আমাদের স্কলারশিপ স্কুল বিডিতে তোমরা জিআরই আইএলস এর যাবতীয় যে বুক গুলো আছে, বইগুলো আছে পিডিএফ আকারে আমাদের লাইব্রেরিতে পেয়ে যাবে, একদম ফ্রি অফ কস্ট। এগুলো খালি ডাউনলোড করতে হবে তোমার। তো এইগুলো ডাউনলোড করে তুমি দেখতে থাকো এবং বই লিস্ট তৈরি করো যে আমার এই বইগুলো পড়া লাগবে জিআরইর জন্য, আমার এই বইগুলো আইএলস এর জন্য পড়া লাগবে। তারপরে বই লিস্ট গুলো যখন হয়ে যাবে, তারপর তুমি একটা রুটিন বানাও যে আমি তো এখন থার্ড ইয়ারে, আমার হাতে 2 বছর সময় আছে, 2 বছরের মধ্যে আমি থার্ড ইয়ারে জিআরই বা আইএলস এর এই অংশটুকু শেষ করব, ফোর্থ ইয়ারে উঠে আমি এই অংশটুকু শেষ করব, যেন ফোর্থ ইয়ারের শেষের দিকে গিয়ে আমি একদম জিআরই এবং আইএলস এক্সাম দিতে পারি। এখানে একটা জিনিস মাথায় রাখা উচিত, আইএলস এর ভ্যালিডিটি, টোফেল এর ভ্যালিডিটি 2 বছর, অর্থাৎ 2 বছর এক্সপায়ার হয়ে যাবে 2 বছর পর। এই জন্য তুমি আইএলস এবং টোফেল তোমার দেওয়া উচিত গ্রাজুয়েশন শেষ হয়ে যাওয়ার পরে। তুমি যদি গ্রাজুয়েশনের আগে আইএলস বা টোফেল দাও, তাতে কি হবে জানো? ওই যে গ্রাজুয়েশন হতে হতে যে ধরো 4-5 মাস সময় আছে, তখন ওই 2 বছর থেকে ওই 4-5 মাস সময়টা কিন্তু তোমার খেয়ে ফেললো, তখন তোমার এক্সপায়ারি ডেট আরো তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই জন্য উচিত আইএলস টোফেল এগুলা সাধারণত গ্রাজুয়েশন শেষ হওয়ার পরে দেয়া, যেন তুমি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার সময় যেন তোমার স্কোর গুলা থাকে, কিন্তু বেশি দেরিও যেন না হয়ে যায়, যেন এক্সপায়ারি ডেটটা যেন অত দ্রুত না হয়। আর জিআরই জিম্যাটে 5 বছরের ভ্যালিডিটি থাকে, এটা তুমি মূলত গ্রাজুয়েশনের আগেই দিতে পারো। ফোর্থ ইয়ারে উঠে, এখন প্রশ্ন হচ্ছে ফোর্থ ইয়ারে উঠে জিআরই এবং আইএলস এর জন্য ফুল দমে প্রিপারেশন শুরু করা উচিত। এই ফোর্থ ইয়ারে উঠলে মানুষের বিভিন্ন অস্থিরতা কাজ করে। পরিবার থেকে দেখা যায় যে কিছুটা প্রেশারাইজড করা হয় জবের জন্য, যে পাশ করার পর জবে ঢুকতে হবে, বিয়ে শাদীর জন্য মেয়েদেরকে প্রেশার দেওয়া হয়। এছাড়া মানুষ যখন ফোর্থ ইয়ারে উঠে, তাদের ক্যারিয়ারে বা মানসিকভাবে বিভিন্ন সার্কামস্টেন্সেস আছে যেগুলো আসলে ওই সময় না উঠলে ফেস করা যায় না। তো এই জন্য আমি বলবো ফোর্থ ইয়ার সময়টা খুবই ক্রুশাল। এই সময়টাতে তুমি যদি জিআরই এবং আইএসএ ফুল প্রিপারেশন না নিয়ে তুমি যদি মনে করো না আমি আগে গ্রাজুয়েশন শেষ করি তারপর জিআরই আইএলস দিব, তাহলে কিছুটা লেট হতে পারে। বিদেশে যেতে হলে মিনিমাম 1 বছর সময় হাতে নিয়ে অ্যাপ্লাই করা হয়, অর্থাৎ তুমি যে বছর এন্ট্রি নিতে চাও, অ্যাডমিশন নিতে চাও, ঠিক তার আগের বছরে তোমাকে অ্যাপ্লাই করতে হয়। এখানে 1 বছর অলরেডি হাতে ধরা হয়ে থাকে। আবার তুমি যদি জিআরই আইএলস এর জন্য গ্রাজুয়েশনের শেষে আবার যদি সময় নাও, তাহলে তোমার কিন্তু আরো 6 মাস বা আরো 7-8 মাস লেগে যাচ্ছে। একটা 2 বছরের সময় বা গ্যাপ, স্টাডি গ্যাপ তৈরি হচ্ছে ওই সময়টা। তো তোমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। এই জন্য ফোর্থ ইয়ারে উঠে জিআরই আইএলস এর ফুল দমে প্রিপারেশন নেওয়া উচিত। এর জন্য এখন কোচিং সেন্টার প্রয়োজন আছে কি নাই সেটা নিয়ে একটু কথা বলি। আসলে আজকাল জিআরই জিম্যাট আইএলস এর সমস্ত ম্যাটেরিয়াল ইউটিউবে পাওয়া যায়, অনলাইনে পাওয়া যায়। এগুলোর জন্য এখন কেউ কেউ কোচিং সেন্টার প্রিফার করে, কেন করে আমি একটু বলি। কোচিং সেন্টারে সবাই যেহেতু একই উদ্দেশ্যে আসে যে আমি জিআরই বা আইএলস দেব, তো সবাই মিলে একটা কাজ করলে সেই কাজে একটা স্পিরিট থাকে, একটা রেগুলারিটি থাকে, একটা স্কিল মেইনটেইন করা থাকে। এছাড়া কোচিং সেন্টারে কোনো কিছু তারা যে নতুন করে তোমাকে শিখাবে বা অনলাইনে যে ম্যাটেরিয়াল গুলো আছে সেগুলো থেকে যে এক্সট্রা ভালো কিছু যে শিখাবে এমনও তো না। অনলাইনে অনেক ফ্রি ভালো ভালো মানে ম্যাটেরিয়াল আছে যেগুলো থেকে তুমি অনেক ভালো ভালো ইনসাইট পাবে। কোচিং সেন্টারে একটাই বেনিফিট, এরা তোমাকে একটা রেগুলারিটি বা একটা স্কেজুলের মধ্যে তোমাকে ঢুকাই দেবে। এছাড়া আমার মনে হয় না যে এটা কোনো বেনিফিট আছে বা আদৌ তোমার প্রয়োজন কিনা। তুমি যদি নিজে উদ্যোগে তুমি যদি রুটিন বানিয়ে মেনটেন করতে পারো, তুমি বাসাতে বসেই জিআরই আইএলটিএস এর প্রিপারেশন নিতে পারবে। এবং এটা অনলাইনে অ্যাভেলেবল ম্যাটেরিয়াল আছে, আমি এতটুকুই বলবো আর কি। আসলে এইখান থেকে নিশ্চয়ই অডিয়েন্স অনেক কিছুই জানতে পারবে জিআরই জিম্যাট সম্পর্কে। আমরা অনেকগুলো প্রশ্ন দেখতে পাচ্ছি, অলরেডি আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন চলে এসেছে অডিয়েন্সের কাছ থেকে। একটা কোয়েশ্চেন আমি নিই, শামলুল বাশার হিমেল বলেছেন, ভাইয়া, ডাজ ইন্টার্নশিপ এক্সপেরিয়েন্স ক্যান হেল্প টু গেট স্কলারশিপ? ইনফ্যাক্ট আই ওয়ান্ট টু নো, will it be helpful to manage professor to
fully funding by telling about my internship experience. That means উনি internship experience কাজে লাগাতে চাচ্ছেন এখানে, সেটা কি আসলে পসিবল কিনা? ওকে, এখন একটা বিষয় হচ্ছে এই ইন্টার্নশিপ এক্সপেরিয়েন্সটা তোমার যদি রিসার্চ রিলেটেড, অর্থাৎ তুমি তো ফুলি ফান্ডেড ফান্ডিং আশা করছো প্রফেসরের কাছ থেকে। এখন দেখো, প্রফেসর ওই ফান্ডটা পেয়েছে কোনো একটা রিসার্চ এজেন্সির মাধ্যমে, অর্থাৎ কোনো একটা গভর্নমেন্ট সংস্থা তাকে সেই টাকাটা দিয়েছে যে এই সাবজেক্টের উপর, এই টপিকের উপর তুমি যেহেতু এক্সপার্ট, তুমি রিসার্চ করো, আমরা তোমাকে টাকা দিচ্ছি। এখন প্রফেসর কি করে, ওই টাকা থেকে তারা একটা স্টুডেন্ট হায়ার করে, ওই টাকা থেকে তারা এই স্কলারশিপটা দেয় স্টুডেন্টদেরকে। এখন তোমার ওই ইন্টার্নশিপ যদি ওই প্রজেক্ট রিলেটেড কোনো টপিকের উপর হয়ে থাকে, তাহলে এটা ডেফিনেটলি হেল্প করবে। আর যদি প্রজেক্ট রিলেটেড না হয়ে থাকে, তাহলে এটা আসলে কোনো হেল্প করে না। এখানে একটা জিনিস সবসময় মাথায় আসে সবার, যারা এই মুহূর্তে হয়তো চিন্তিত হয়ে যেতে পারে, আমরা অনেকেই আছে যারা ভার্চুয়ালি এখন ইন্টার্নশিপ করছে, ভার্চুয়ালি প্ল্যাটফর্ম গুলোর সাথে কাজ করছে। এই ভার্চুয়ালি প্ল্যাটফর্ম গুলোর সাথে কাজ করার পরে এটা কি আদৌ কোনো সিভিতে ভ্যালু অ্যাড করে কিনা যখন অ্যাপ্লাই করবে তখন? আচ্ছা, এখানে দুটো স্কিলের ব্যাপারে আমি কথা বলছি। আমি যে একটু আগে আনসারটা দিলাম, ওটা হচ্ছে একাডেমিক স্কিল ছিল, রিসার্চ স্কিল ছিল। আর তুমি এখন যে প্রশ্নটা করেছো, এটা হচ্ছে ইন্টারপার্সোনাল স্কিল, সফট স্কিল বলি আমরা যেটাকে। একাডেমিক স্কিল এবং ইন্টারপার্সোনাল স্কিল দুটো আলাদা আলাদা স্কিল। ডেফিনেটলি ইন্টারপার্সোনাল স্কিল তোমরা যারা বিভিন্ন অনলাইন গ্রুপের সাথে বা প্রতিষ্ঠানের সাথে তোমরা যেখানে ইন্টার্নশিপ করছো, এগুলো তোমাদের একাডেমিক স্কিল নয়, এগুলো তোমাদের ইন্টারপার্সোনাল স্কিল, সফট স্কিল, তোমার কমিউনিকেশন স্কিল, তোমার ম্যানেজমেন্ট লিডারশিপ স্কিল। এগুলো ডেফিনেটলি সিভিতে ভ্যালু অ্যাড করবে, এগুলো ডেফিনেটলি তোমার সিভিটাকে এনরিচড করবে। স্কলারশিপের ক্ষেত্রে এই ইন্টারপার্সোনাল স্কিল গুলো দেখা হয়। যেমন কানাডাতে একটি স্কলারশিপের নাম আছে ভার্নিয়ার স্কলারশিপ। এখানে ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়াতে একটা ক্রাইটেরিয়া আছে যে তার লিডারশিপ স্কিল কেমন। তাকে, সে যে একাডেমিকলি ভালো শুধু তাই না, তাকে একাডেমিকলি ভালো হতে হবে, প্লাস তার কি কোনো কন্ট্রিবিউশন আছে কিনা, লিডারশিপ কন্ট্রিবিউশন আছে কিনা, সে কি কোনো কমিউনিটিতে লিডারশিপ রোলে কোনো কাজ করেছে কিনা, কন্ট্রিবিউট করেছে কিনা, সিগনিফিকেন্ট রোল আছে কিনা তার। তো এই ব্যাপারগুলো তাকে যাচাই করা হয়, তারপর সেই স্কলারশিপটা দেওয়া হয়। চায়নাতে একটা খুব ভালো একটা ইউনিভার্সিটিতে আরেকটি স্কলারশিপ দেওয়া হয় এমবিএ এর জন্য। সেখানে তার লিডারশিপ স্কিলের জন্য স্পষ্ট করে মেনশন করা আছে তার কি কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আছে কিনা, ইন্টারপার্সোনাল স্কিল গুলো সেখানে যাচাই করা হয়। সো এইগুলা ডেফিনেটলি তোমার কাজ করে, মানে এই যে ইন্টারপার্সোনাল স্কিল গুলো তুমি যেগুলো আর কি বললে যে বিভিন্ন অনলাইনে প্রতিষ্ঠানে যে গুলো করো, ডেফিনেটলি তোমার ইন্টারপার্সোনাল স্কিলে এগুলো ভ্যালু অ্যাড করে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমরা খুবই একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন পেয়েছি। ইমতিয়াজ আহমেদ তুহিন প্রশ্ন করছে, ভাইয়া অল দ্য টাইমস আই হিয়ার অ্যাবাউট স্কলারশিপ ফর সোশ্যাল সায়েন্স এন্ড সায়েন্স ব্যাকগ্রাউন্ড। দ্যাট মিনস উনি বুঝতে চাচ্ছেন যে সামাজিক বিজ্ঞান যারা পড়ছে বা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা আছে তারা সবসময় স্কলারশিপ পেয়ে থাকে, বাট ফুল ফান্ডিংটা বিজনেস ব্যাকগ্রাউন্ডের জন্য সেরকম সুবিধা কিরকম? আচ্ছা, বিজনেস ব্যাকগ্রাউন্ডের জন্য আসলে দেখা গেছে, আমি একটু হাইলাইট করি এখানে, সায়েন্স ইঞ্জিনিয়ারিং এই ফিল্ডগুলো হচ্ছে এক্সপেরিমেন্ট নির্ভর, অর্থাৎ এখানে গবেষণার প্রয়োগটা একটু বেশি থাকে, এটা মানতেই হবে। কারণ আমরা বিভিন্ন যন্ত্র বানাই, বিভিন্ন ডিভাইস, লাইফ সেভিং টেকনোলজি গুলো আমাদের হাত ধরেই আছে, সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের মাধ্যমে আসে, তারা ল্যাবে কাজ করে। তো এই যে ইনভেনশন গুলো হচ্ছে সভ্যতার বিভিন্ন যে মানে অগ্রগতি সেগুলোকে নির্দেশ করে। তো এগুলোর জন্য সরকার কিছু ইনভেস্ট করে, বিভিন্ন রিসার্চ এজেন্সি ইনভেস্ট করে, প্রাইভেট যে প্রতিষ্ঠান, লাভজনক প্রতিষ্ঠান, ইন্টেল, স্যামসাং, মাইক্রোসফট, গুগল, এরা কেন এত কোটি কোটি টাকা রিসার্চে ব্যয় করে? কারণ তাদের হাত ধরেই হচ্ছে টেকনোলজি গুলো এক ধাপ আগায় যায়। তো তারা যদি এখন রিসার্চে কোটি কোটি টাকা ব্যয় না করে, তো এই টেকনোলজি গুলো তো একটা থেমে যাবে, মানে আগাবে না, রিসার্চ আগাবে না। এই জন্য তারা ভার্সিটি প্রফেসরদেরকে, ভার্সিটি ছাড়া তো বিদেশে আর কোনো রিসার্চ প্রতিষ্ঠান হয় না, তো ভার্সিটি প্রফেসররাই এক্সপার্ট, তারাই রিসার্চ করে, তাদেরকে কোটি কোটি টাকা দেওয়া হয় এই রিসার্চ কাজগুলো পরিচালনার জন্য। এখন বিজনেস ফিল্ডে ব্যাপারটা আসলে ওইরকম না। বিজনেস ফিল্ড, সোশ্যাল সায়েন্স ফিল্ড, এগুলো তো রিসার্চ হয়, কিন্তু সায়েন্সের মতো এতটা ব্যাপক হারে রিসার্চ হয় না। তাই এদের সুযোগগুলি কিছুটা সীমিত সায়েন্সের স্টুডেন্টদের তুলনায়, কিন্তু আছে, অবশ্যই আছে। যেমন একটু আগে তোমার উল্লেখ করেছি যে চায়নাতে যে এমবিএ জন্য স্কলারশিপের কথা উল্লেখ করেছেন। তারপরে হচ্ছে তুমি হাঙ্গেরিতেও ট্রাই করতে পারো, হাঙ্গেরি কাম যে সরকারি যে হাঙ্গেরি স্কলারশিপ আছে, সেখানেও বিজনেস ফিল্ডে স্কলারশিপ দেওয়া হয়। তারপর আমি যতদূর জানি
কোরিয়াতে একটা স্কলারশিপ আছে কোইকাতে, কোইকে স্কলারশিপ, সেখানে তুমি বিজনেস ফিল্ডে অ্যাপ্লাই করতে পারো। তারপর হচ্ছে আমি যতদূর জানি বিভিন্ন আমেরিকাতে, স্পেশালি আমেরিকাতে ফান্ডিং অপরচুনিটি খুবই বেশি বিজনেস ফিল্ডে। তোমার যদি ভালো জিআরই জিম্যাট স্কোর থাকে, রিসার্চ পেপারও লাগে না, ভালো জিআরই জিম্যাট স্কোর, ভালো মোটিভেশন লেটার, তারপর ভালো আইএলটিএস বা টোফেল, এগুলো দিয়ে ভালো ফান্ডিং, ফুল ফান্ডিং আমেরিকাতে মাস্টার্সের জন্য বিজনেস ফিল্ডে অ্যাপ্লাই করা যায়। তো সুযোগ আসলে খুঁজে নিতে হয়, চেষ্টা করতে হয়। সীমিত সুযোগ, এটা আমি স্বীকার করি, বিজনেস ফিল্ডের জন্য সুযোগটি সীমিত, কিন্তু আছে, একটু খুঁজতে হবে আর কি তোমাদের। নিশ্চয়ই এই ব্যাপারে আরো ডিটেইলড আলোচনা আপনার কাছ থেকে নিশ্চয়ই আপনার কোনো ব্লগে কিংবা ভিডিওতে আমরা জানতে পারবো। এই ব্লগ বা ভিডিওর কথা বলতে আমার মাথায় যেটা আসছে সেটা হচ্ছে স্কলারশিপ স্কুল বিডি যে ম্যানেজারিয়াল লেভেল যে কাজগুলো করা হয়, সেই কাজগুলোতে একটা প্রফেশনালিজম অবশ্যই মেনটেন করা হয়। সেটারই একটা অংশ হচ্ছে মানুষকে সার্ভিস দেওয়ার জন্য, বিনার সাথে সার্ভিস দেওয়ার জন্য ইউটিউব চ্যানেলটা খোলা হয়েছে আমি যতটুকু জানি। কিন্তু এই ইউটিউব চ্যানেল নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, বা এটাকে আপনি কোথায় দেখতে চান, বা এটার খোলার পেছনে আপনার মূল উদ্দেশ্য কি ছিল? আচ্ছা, স্কলারশিপ স্কুল বিডির একটা অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে যেখানে কিনা আমি স্কলারশিপ সংক্রান্ত তথ্যগুলো হাতে কলমে একদম কম্পিউটার স্ক্রিনে রেকর্ড করে আমি দেখাই দিই যে এই ওয়েবসাইটে গিয়ে এইখানে ক্লিক করে এই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে স্কলারশিপে অ্যাপ্লাই করতে হবে। তো এই হাতে ধরে দেখানোর উদ্দেশ্য একটাই, যে তোমরা যারা স্টুডেন্ট আছো, যারা যেন কোনো টাকা পয়সা কাউকে দিয়ে যেন এই অ্যাপ্লিকেশন গুলো করা না লাগে, নিজেরাই যেন একদম নিজেদের মতো করে অ্যাপ্লাই করতে পারো। কারণ আমাদের বললাম বাংলাদেশে বেশিরভাগ ফ্যামিলি হচ্ছে নিম্ন মধ্যবিত্ত, আমাদের কাছে দেখা যাচ্ছে 10 টাকা থাকলেও আমরা সেটা সেভ করতে চাই, হয়তো খরচ করতে চাই না। তো এটা ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে এরকম যে এটা আমি চেষ্টা করব আরো ভালো ভালো স্কলারশিপ ভিডিওগুলো অ্যাড করা, এবং একসময় যেন বর্তমানে বাংলাদেশের প্রতিটা ভার্সিটিতেই বা স্কলারশিপ স্কুল বিডির ক্যাম্পাস অ্যাম্বাসেডর রয়ে গেছে, আছে, আল্লাহর রহমতে বেশ প্রচার হয়েছে। তারপরে আমি চাই যে এটা আরো প্রসার হোক, তোমাদের মাধ্যমে এটা আরো সবাই জানুক, এবং ঘরে ঘরে যেন স্কলারশিপ সম্পর্কে সবাই জানে। কেউ যেন তথ্য নিয়ে কেউ যেন কাউকে বিভ্রান্ত করতে না পারে, যে আমি জানি তুমি জানো না, সো আমি যা বলি তোমাকে সেটাই করতে হবে, আমি সঠিক, এমন যেন কেউ বলতে না পারে। ভবিষ্যতে যেন তুমিও বলতে পারো না আমিও জানি কিছু, যেটা আমাকে বলছো আমিও জানি, এবং এটা এভাবে করতে হয়। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আসলে এখান থেকে উদ্দেশ্যটা একেবারেই ক্লিয়ার হয়ে গেছে। আরো অনেক কিছুই আপনার কাছ থেকে জানার ছিল, অবশ্যই সেটা নিশ্চয়ই আরো একদিন আপনার সাথে আমরা আপনার কাছ থেকে শুনবো। এখন পর্যন্ত অনেক অডিয়েন্স আমাদের সাথে ছিলেন, লাইভ অডিয়েন্স 150+ লাইভ অডিয়েন্স আমাদেরকে দেখছেন বর্তমানে। তারা কমেন্ট করছেন, তারা জানতে চাচ্ছেন স্কলারশিপ সম্পর্কে। নিশ্চয়ই আমাদের আজকের আয়োজনটা তাদেরকে স্কলারশিপ নিয়ে আরো বেশি পরিমাণে জানতে হেল্প করবে বলে আমি আশা করি। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি ভাই। একেবারে শেষ পর্যায়ে এসে আপনি যদি ওয়াইএসএস এর এই ক্যারিয়ার টক শো এবং ওয়াইএসএস নিয়ে সর্বোপরি আপনি যদি কিছু বলতেন। প্রথমেই ওয়াইএসএসসি কে ধন্যবাদ জানাচ্ছি যে এই ধরনের একটা ক্যারিয়ার এপিসোড হোস্ট করার জন্য, এবং তারা বেশ ভালো করছে। আজকে 44তম এপিসোড, আমি চাই এটা 44 কেন থেমে থাকবে, 44,000-এ যাক, আরো ভালো করুক, মানুষজন আরো ভালো ভালো পার্সোনালিটিদের সাথে ইন্টারঅ্যাক্ট করার সুযোগ পেয়ে যাক, এবং যে ইনফরমেশন গুলো মানুষজন জানে না সেগুলো যেন তাদের হাতে হাতে এইভাবে ওয়াইএসএসসি এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে পৌঁছে দেয়। এবং রাফি, তোমাকেও ধন্যবাদ, তুমি যথেষ্ট সুন্দরভাবে হোস্ট করো এবং চমৎকার পরিবেশনা করো। আর ওয়াইএসএসসির সাথে যারা জড়িত এই অনুষ্ঠানগুলো পরিচালনা এবং অন্যান্য যে দায়িত্বে আছে তাদেরকেও আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি এই অনুষ্ঠানগুলো সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছ থেকে এরকম ভ্যালুয়েবল কিছু ওয়ার্ডস শুনে নিশ্চয়ই আমাদের যারা অডিয়েন্স, লাইভ অডিয়েন্স ছিলেন এবং পরবর্তী যারা শোটা দেখবেন তারা নিশ্চয়ই উপকৃত হবেন। স্কলারশিপ নিয়ে অনেকগুলো ভুল তথ্য আমাদের বর্তমান সোসাইটিতে এবং সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে অ্যাভেলেবল রয়েছে, সেগুলোর বিপরীতে গিয়ে ভালো কিছু সার্ভিস দেওয়ার জন্য এই কাজগুলো আমাদের আজকের অনারেবল গেস্ট করে যাচ্ছেন বিনা স্বার্থে। সেই কাজগুলোকে সমাজের জন্য এবং যারা রিসার্চ এবং স্কলারশিপ এনথুজিয়াস্ট আছেন তাদের জন্য ফুললি অ্যাক্সেসিবল করার জন্য তিনি চেষ্টা করে চলেছেন। তার চেষ্টার সাথে অবশ্যই আমরা থাকবো।
আমাদের আজকে গেস্টকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাথে এতক্ষণ ধরে সময় দেওয়ার জন্য এবং আপনার গুরুত্বপূর্ণ ইনসাইটস গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য, এবং যারা এতক্ষণ ধরে আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন এবং কমেন্ট করেছেন এবং জানতে চেয়েছেন স্কলারশিপ নিয়ে, ক্যারিয়ার ইন অ্যাব্রড নিয়ে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা দেখেননি নিশ্চয়ই আপনারা দেখে এখান থেকে উপকৃত হবেন বলে আমি আশা করি। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য, ধন্যবাদ গেস্টকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।